আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2019 এবং 20 সালের গ ইউনিটের প্রশ্নের ধরন ও মানবন্টন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2019-20 সালের গ ইউনিটের প্রশ্নের ধরন ও মানবন্টন অনুসারে আলোচনা করার আগে আমরা যেটি দেখবো এখানে, সেটি হচ্ছে তোমার এসএসসি রেজাল্টের কত মার্ক তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ হয়। দেখো, মনে রাখবে যে তোমার জিপিএ 5 যদি হয়ে থাকে, হাইয়েস্ট মার্ক আমরা জিপিএ 5 ধরে থাকি, তো জিপিএ 5কে আমরা 6 দিয়ে গুণ দিলে হবে 30। তো তোমার যে রেজাল্ট এসএসসিতে পেয়েছো সেটাকে 6 দিয়ে গুণ দিলে যত হবে সেটাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট হিসেবে যোগ হবে। তো এটার মধ্যে 30 মার্ক থাকে। আর এইচএসসির যে রেজাল্ট সেটার মধ্যে তুমি হাইয়েস্ট জিপিএ 5 অর্থাৎ 5 অনুসারে 5কে যে রেজাল্ট তুমি করবা সেটাকে 10 দিয়ে গুণ দেওয়া হয়। তো ব্যাপারটা হচ্ছে এইচএসসি রেজাল্ট হচ্ছে 50 মার্ক, তো এসএসসি রেজাল্ট 30 মার্কস এবং এইচএসসি রেজাল্ট হচ্ছে 50 মার্কস। তো তারপরে দেখো, তোমার এমসিকিউ থাকবে হচ্ছে 60টা, অর্থাৎ 60টা এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা এমসিকিউতে মার্ক হচ্ছে 1.25 করে এবং টোটাল নাম্বার হচ্ছে এমসিকিউতে 75 নাম্বার। এবং তোমার আরেকটি জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ভুল এমসিকিউ এর জন্য তোমার 0.25 করে কাটা যাবে, অর্থাৎ মাইনাস হবে। তুমি যে নাম্বারটা পাবা সেখান থেকে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য তোমার 0.25 করে নাম্বার কাটা যেতে পারে। এজন্য ভুল কিন্তু করা যাবে না, বা ভুল করলে কম করতে হবে। আচ্ছা দেখো, তো ব্যাপারটা হচ্ছে, আমি আবারও বলছি, এসএসসির যে রেজাল্ট তুমি পাবা সেটাকে 6 দিয়ে গুণ, এইচএসসির যে রেজাল্ট হবে সেটাকে 10 দিয়ে গুণ, এবং তোমার এমসিকিউ থাকবে 60টা এমসিকিউ এবং প্রত্যেকটা এমসিকিউতে 1.25 করে, তো নাম্বার হচ্ছে 75। এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার কাটা যাবে হচ্ছে -0.25। তো রিটেন এক্সাম হয় 45 মার্কসের। তো আজকে আমি এমসিকিউ এবং রিটেন কিভাবে কি হয় প্রত্যেকটি জিনিস আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি পুরোটা ভালো মতো দেখবেন। তো আরেকটি কথা দেখো এখানে, যে 30, 50, 80, 75 আর 45 টোটাল মিলে হচ্ছে তোমার 200 মার্ক। তার মধ্যে তোমার রেজাল্ট, এসএসসি রেজাল্ট 30 এবং এইচএসসি রেজাল্ট 50, অর্থাৎ এই 80 নাম্বার তুমি তোমার রেজাল্টের উপর ভিত্তি করে পাবা। এবং তোমার এই এমসিকিউ 75 এবং 45, তো তোমার আসলে পরীক্ষা দিতে হবে তোমার 120 মার্কের। তো দেখো, তোমার সময় কতটুকু? এমসিকিউ এর জন্য টাইম হচ্ছে 50 মিনিট এবং রিটেন এক্সামের জন্য টাইম হচ্ছে 40 মিনিট, অর্থাৎ টোটাল তুমি টাইম পাবো হচ্ছে 90 মিনিটস। এই 90 মিনিটস তোমার জীবনটাকে বদলায় দিবে। এই 90 মিনিটস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য হতে পারবা কিনা সেটা বলে দেবে। জাস্ট ওই 90 মিনিটস তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। তো এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ভর্তি পরীক্ষার গ ইউনিটের প্রশ্নের ধরন ও মানবন্টন। আমরা অনেকেই এই মানবন্টনটা বুঝি না, তাই এটি একটু ভালো মতো আমরা আয়ত্ত করতে হবে। তো এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে এমসিকিউ মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা যে এমসিকিউ তোমার 75 মার্কস দেখেছি সেটা কিভাবে কোন কোন সাবজেক্টে কত সেটা একটু আমরা দেখব। দেখো, তোমার বাংলাতে 12টা এমসিকিউ থাকবে, তোমার নাম্বার হচ্ছে প্রত্যেকটাতে 1.25 করে। ঠিক একইভাবে ইংলিশেও 12টা এমসিকিউ, ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে ফাইন্যান্স বা মার্কেটিং। একটি জিনিস মনে রাখবে, তুমি যদি ফাইন্যান্স দাও তুমি মার্কেটিং এর অ্যান্সার করতে পারবা না, আবার তুমি যদি মার্কেটিং দাও তাহলে ফিনান্স অ্যান্সার করতে পারবা না। তো দুইটার মধ্যে তোমার যে কোনো একটা সাবজেক্টের অ্যান্সার তোমার করতে হবে। তো সাবজেক্ট হলো কটা? দেখো 12টা এবং 12টাকে 1.25 করে গুণ। তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমার 15 করে নাম্বার, অর্থাৎ 12টা করে এমসিকিউ এবং প্রত্যেকটা সাবজেক্টে 15 করে নাম্বার। তো দেখো, টোটাল এমসিকিউ কিন্তু 60টা, 5 12 60 এবং টোটাল নাম্বার হচ্ছে 5 15 75। তো আরেকটি জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে একটি ভুল উত্তরের জন্য, অর্থাৎ এমসিকিউ একটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 কিন্তু মাইনাস হবে। এই জিনিসটা তোমরা মাথার মধ্যে রেখে তারপর অ্যান্সারটা করবা। তো এই হচ্ছে, আর এই এমসিকিউ এর টাইম হচ্ছে, আমি আবারও বলছি, 50 মিনিটস এই এমসিকিউ এর টাইমটা তোমার বরাদ্দ থাকবে। তো এখন দেখো, এখন আমরা আলোচনা করব রিটেন মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, অর্থাৎ লিখিত পরীক্ষায় কি কি থাকে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো, এখানে কি কি বিষয় এবং প্রশ্ন সংখ্যা এবং নম্বর, এটা তোমরা একটু জানতে হবে। যেমন দেখো, অনুবাদ, প্রথম যে প্রশ্নটা থাকবে অনুবাদ বাংলা থেকে ইংরেজি। তো বাংলা থেকে ইংরেজি যে ট্রান্সলেশন সেটা থাকবে 5টা, তো এটার মধ্যে 5 নম্বর। তারপর হচ্ছে অনুবাদ ইংরেজি থেকে বাংলা, অর্থাৎ ইংলিশ একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেটাকে তোমার বাংলা করতে হবে। এটার উপর নাম্বার থাকবে হচ্ছে 5টা থাকবে এবং এর নাম্বার হচ্ছে 5। তারপর হচ্ছে বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে দিবে, ওই ওয়ার্ডটা বলতে কি বুঝাইছে তোমার ওটা এক লাইনের মধ্যে সেটা লিখতে হবে। যেমন ধরো, গত বছর আসছিল যে তোমার মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তো মাদার ল্যাঙ্গুয়েজ ডে কি সেটা এক লাইনের মধ্যে তোমার লিখতে হবে। তো এরকম একটা
তোমার বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ এসে থাকে। তো এটাতে 5টা থাকবে এবং 5টার মধ্যে 5 নাম্বার। তো তারপর দেখো প্রিসাইজ রাইটিং। প্রিসাইজ রাইটিং সম্পর্কে আমরা অনেকে অজ্ঞ বা এটা কি অনেকে আমরা দেখেই বুঝতে পারি না। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের এটা কিন্তু ইন্টারের লেভেলের সিলেবাসে কিন্তু তোমাদের আছে যে তোমরা ইংলিশে তোমার সামারি রাইটিং হয়তো বা তোমরা করেছো। তো সামারি রাইটিং এর মধ্যে সামারি রাইটিং মানে হচ্ছে একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে কি কি মূল কথাগুলো বলছে সেই জিনিসগুলা আমরা নিয়ে আসি। ঠিক একইভাবে এই প্রিসাইজ রাইটিং এর মধ্যেও তোমার ওই একটা বড় প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে মূল কথাগুলো আমার নিয়ে আসতে হবে। তো এটার মধ্যে এটা একটাই থাকবে এবং এটার মধ্যে নাম্বার থাকবে 5। তাহলে দেখো ইংলিশের মধ্যে এই 4টার মধ্যে তোমার নাম্বার হচ্ছে 20 নাম্বার। তো তারপর দেখো তারপর থাকবে সংক্ষিপ্ত রচনা। একটা রচনা দিবে, তো এই রচনা আবার 5-6 পৃষ্ঠা কিন্তু না, এই রচনা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিবে, খুবই অল্প একটা জায়গা, ওই অল্প জায়গার মধ্যে তোমার হয়তোবা 6 থেকে 7 লাইন তুমি লিখতে পারবা। তো ওই অল্প জায়গার মধ্যে তোমার কথাটা একটা রচনা আকারে তোমার লিখতে হবে। যেমন গত বছর এখান থেকে একটি প্রশ্ন এসেছিল যে সংক্ষিপ্ত রচনা যে পর্যটন শিল্পে সম্ভাবনা এবং হচ্ছে প্রতিবন্ধকতা এ নিয়ে একটি রচনা এসেছিল। তো এটাতে তোমার নাম্বার ছিল 5। তারপর হচ্ছে 5টি আবশ্যিক বিষয় থেকে কোশ্চেন আসছিল। 5টি আবশ্যিক বিষয় আমি একটু আগেও বলেছি, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, এই 4টা এবং ফিনান্স অথবা মার্কেটিং 2টা থেকে কোশ্চেন আসছিল এবং 2টা থেকে যে কোনো একটা তুমি দিতে পারতা। যেমন বাংলা থেকে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে লাল সালুকে কেন সামাজিক উপন্যাস বলা হয়, সেরকম প্রত্যেকটি বিষয় থেকে একটা একটা করে কোশ্চেন এসেছে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক ছিল 4 নাম্বার করে। তো 4×5 20, প্রত্যেকটা প্রশ্নে 4 নাম্বার করে এবং 5টি প্রশ্ন ছিল, তো 4×5 20। আমি আবারও বলছি তোমার ট্রান্সলেশন থাকবে 5টা, সেটাতে 5 নম্বর। তারপর হচ্ছে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন থাকবে, সেটাতেও 5 নম্বর। বিষয়ভিত্তিক সংক্ষিপ্ত প্রকাশ 5 নম্বর, প্রিসাইজ রাইটিং 5 নম্বর। এই হচ্ছে ইংলিশের উপর ভিত্তি করে 20 নম্বর হচ্ছে তোমার এমসিকিউ এই রিটেনে থেকে থাকে। এবং হচ্ছে তোমার সংক্ষিপ্ত একটা রচনা আসবে এবং 5টা আবশ্যিক বিষয় থেকে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে 4 নম্বর করে। তো টোটাল নাম্বার হচ্ছে 20 নম্বর। তো এখন আমরা দেখব যে তোমার সি ইউনিটের সিটগুলো কয়টা, অর্থাৎ সিট সংখ্যা কত। দেখো ডিপার্টমেন্ট অনুসারে আমি সিট আসন সংখ্যাগুলো দেখাবো। তোমার সি ইউনিটে আমাদের টোটাল 9টা ডিপার্টমেন্ট আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো এখানে ফিনান্স ডিপার্টমেন্টে 180টা সিট, তো তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেও 180টা সিট, তারপর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে 180টা সিট, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও 180টা সিট। আবার ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস এটা আলাদা একটা ডিপার্টমেন্ট, তো এটার মধ্যে 115টা সিট হয়ে থাকে। তারপর হচ্ছে তোমার ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স এটার মধ্যে 150টা সিট। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস বা আইবি যেটাকে বলি সেটার মধ্যে 115টা সিট। তারপর হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এটার মধ্যে 115টা সিট। এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ সর্বশেষ যেটি ডিপার্টমেন্ট, নতুন একটা ডিপার্টমেন্ট খুলছে, এটার মধ্যে মাত্র 35টি আসন সংখ্যা রয়েছে। এই হচ্ছে আমাদের তোমার সি ইউনিটের 9টা ডিপার্টমেন্টের তোমার 1250টা সিট। তো একটা সিট তুমি যদি সেখান থেকে নিয়ে আসতে পারো তাহলে তোমার আর কেউ ঠেকাইতে পারবে না সামনে আগায় যেতে। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আমাদের সি ইউনিটের সিট প্ল্যান বা আসন সংখ্যা। তো সবারই একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে যে ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট এগুলো নিয়ে পড়ার। তো এই জিনিসগুলো পেতে হলে তোমার কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট এবং ভালো নাম্বার কিন্তু ক্যারি করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আসন সংখ্যা, অর্থাৎ তুমি প্লেস অনুসারে তুমি এই সাবজেক্টের চয়েসগুলো তুমি দিতে পারো। তো এই ডিপার্টমেন্টগুলোর সম্পর্কে কিন্তু তোমার অবশ্যই ধারণা রাখতে হবে যে আমার কোন ডিপার্টমেন্ট অনুযায়ী টার্গেট করে আমি পড়বো। তো এই জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের 1250টা সিট এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের আসন সংখ্যা। এখন আসো আমরা যেটি দেখব যে গ ইউনিটে আবেদন করার যোগ্যতা। আমরা অনেকেই ভাবি যে ধরো আমি 1 পয়েন্ট পাইছি, 2 পয়েন্ট পাইছি, তাইলে কি আমি আবেদন করতে পারবো? না, কিছু শর্ত অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। তো কি কি শর্ত সেগুলো একটু আমরা দেখব। যেমন প্রথম যোগ্যতা হচ্ছে যেই বছর ভর্তি পরীক্ষা হবে ওই বছরেই তোমার এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে। অর্থাৎ যেই বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে কেবল ওই বছরই এইচএসসির স্টুডেন্টরা তোমার বা এইচএসসি সমমান স্টুডেন্টরা আবেদন করতে পারবে। অন্য বছরের স্টুডেন্টরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি জীবনে একবারই দিতে পারবা। তো দেখো তারপর যোগ্যতা 2 হচ্ছে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ এর যোগফল 7 ন্যূনতম 7.5 হতে হবে। অর্থাৎ কমপক্ষে এসএসসি এবং এইচএসসি দুইটার যোগফল 7.5 হতে হবে। এবং আরেকটি শর্ত এখানে জুড়ে দিছে যে কোনোটিতে 3.5 এর নিচে পেলে তুমি আবেদন করতে পারবা না। যেমন এসএসসিতে 3 পয়েন্ট পাইছো, কিন্তু এইচএসসিতে মনে করো তুমি A+ পাইছো, তাও কিন্তু তুমি আবেদন করতে পারবা না, কারণ এসএসসিতে 3.5 এর নিচে তোমার রেজাল্ট। তো 3.5 এর যাদের নিচে রেজাল্ট তারা সি ইউনিটে আবেদন করতে পারবা না। এটা হচ্ছে যোগ্যতা 2। এই হচ্ছে দুইটা যোগ্যতা। এই দুটো যোগ্যতা তুমি যদি ফিল আপ করতে পারো তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আবেদন করার তোমার যোগ্যতা তুমি অর্জন করতে পারবে।
তো এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে গ ইউনিটে 5 নম্বর তোলার শর্তাবলী। তোমরা জানো যে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে প্রায় 25 থেকে 30,000 বা 35,000-এর উপরেও তোমার গ ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে, কিন্তু সিট মাত্র 1250টা। কিন্তু মজার ব্যাপার এই যে তোমার 1250টা হলো পাস করে হাইয়েস্ট 2000 থেকে 2500 স্টুডেন্ট, অর্থাৎ এখানে পাশের হার প্রায় 2 থেকে 3% বা 5%, 5 থেকে 8% হয়ে থাকে। তো ব্যাপারটা হচ্ছে কেন হয়, আর এখন কিন্তু রিটেনও যুক্ত করছে, যার কারণে পাস করা অত্যন্ত কঠিন। তোমার যখন এমসিকিউ ছিল তখন যেটা ছিল যে তোমার মোট নাম্বার 48 এবং ইংলিশে তোমার 12 পাইলে 10 পেলে বা 12 পেলে পাস হয়ে যেত, বাট এখন কিন্তু সেই নিয়ম নাই। এখন ধাপে ধাপে তোমার পাস করতে হবে। দেখো কি কি শর্তগুলো আছে এটা কিন্তু তোমার জানতে হবে, এটা না জানলে কিন্তু তুমি কোন ধাপে আগাবা বা কি তোমার কি মনে করে আগাবা এটা কিন্তু তুমি মাথায় রাখতে হবে। তো দেখো শর্ত নাম্বার 1, এমসিকিউ অংশে ইংরেজিতে ন্যূনতম 5 পাইতে হবে। অর্থাৎ তোমার যে এমসিকিউ হয় ইংলিশে 15 নম্বরের এমসিকিউ, 12টা এমসিকিউ থাকে 15 নাম্বার, তো ওইটার মধ্যে তোমাকে এমসিকিউ অংশে ন্যূনতম 5 পেতে হবে এবং সর্বমোট এমসিকিউতে যে 75 মার্কের এক্সাম হয় সেখানে 30 পেতে হবে। তাহলে দেখো এরকম শর্ত কিন্তু মানে আগে যে মানবন্ধন ছিল সেটার মধ্যেও ছিল যে ইংরেজিতে 10 পাইতে হবে, টোটাল 48 পাইতে হবে, বাট এবার গতবার শর্ত ছিল মানে আগে যে মানবন্ধন ছিল সেটার মধ্যে একটাই শর্ত ছিল, কিন্তু এখন তোমার অনেকগুলো শর্ত আছে। যে তোমার প্রথম শর্ত হচ্ছে ইংরেজিতে ন্যূনতম 5 পেতে হবে এবং সর্বমোট 30 নম্বর পেতে হবে, অর্থাৎ এমসিকিউ 75-এর মধ্যে সর্বমোট 30 পেতে হবে। এটা হচ্ছে শর্ত নাম্বার 1। তারপর শর্ত নাম্বার 2 হচ্ছে লিখিত অংশে ন্যূনতম 12 পাইতে হবে, অর্থাৎ লিখিত অংশের যে 45 মার্কের এক্সাম হবে সেটার মধ্যে ন্যূনতম 12 পাইতে হবে। আরেকটি জিনিস মনে রাখবে, লিখিত অংশে কিন্তু কোনো মাইনাস মার্কিং নাই, তো লিখিত অংশে ন্যূনতম 12 পাইতে হবে। তারপর শর্ত নাম্বার 3 হচ্ছে এমসিকিউ ও লিখিত অংশ উভয় মিলে 48 অর্থাৎ 48 নাম্বার পেতে হবে। তুমি অনেকেই বলতে পারে ভাই আমি তো এমসিকিউতে 30 নাম্বার পাইছি আর লিখিত অংশে 12 নাম্বার পাইছি, আমি কি পাস করব? না ভাই, তুমি পাস করতে পারবা না, তোমার ফেল। আবার মনে করো সবাই দুইটা মিলে তুমি 48 নাম্বার পাইলা, কিন্তু ইংলিশে তুমি ন্যূনতম 5 অর্জন করতে পারলা না, তাহলেও তুমি ফেল। আবার মনে করো তুমি লিখিত অংশে মনে করো 45-এ 45 পাইলা, কিন্তু এমসিকিউতে 30 নাম্বার তুলতে পারলা না, তাও তুমি কিন্তু ফেল। অর্থাৎ তোমার এই 3টা শর্ত পূরণ করতে পারলে তুমি পাস করতে পারবা। তাহলে দেখো গ ইউনিটে আগে তোমার চান্স পাওয়া থেকে পাস করাটা কিন্তু অনেকটা, তুমি পাস করতে পারলে তুমি চান্স কিন্তু অনেকটা নিশ্চিতভাবে পেয়ে যাবে যদি তুমি মোটামুটি 5 নম্বর এবং আরেকটু ভালো নম্বর যদি ক্যারি করতে পারো। আর আমি আরেকটি জিনিস বলি বাচ্চাদের, যে তোমার গ ইউনিটে পাস চান্স পাওয়ার জন্য তোমার যেই সাবজেক্টটা ছক্কা মারার মতো সেটা হচ্ছে বাংলা এবং ম্যানেজমেন্ট, আর ফিনান্সও আছে। তো ব্যাপারটা হচ্ছে বাংলা এবং ম্যানেজমেন্ট হচ্ছে তোমার ছক্কা মারার সাবজেক্ট, আর ইংলিশ এবং হচ্ছে হিসাব বিজ্ঞান এই দুটো হচ্ছে টেস্ট খেলে তুমি জাস্ট পাস করো। আমি জাস্ট স্টুডেন্টে বলি যে হিসাব বিজ্ঞান আর ইংলিশ তোমরা মোটামুটি ভাবে একটা নাম্বার পায় পাস করো, আর বাংলা আর ম্যানেজমেন্টে ফাটায় দাও, তাইলেই তোমাদের সি ইউনিটের সিট কেউ ঠেকায় রাখতে পারবে না। তো এই হচ্ছে আমাদের এই 3টা শর্ত, যে এই 3টা শর্ত ফিল আপ করতে পারলেই তুমি গ ইউনিটে 5 নম্বর তুলতে পারবা। আর গত বছর দেখা গেছে যে 1250টা সিট হলেও প্রায় 2 থেকে 2.5 বা 3000 সর্বোচ্চ 3000 স্টুডেন্ট পাস করতে পারছিল, যার কারণে ব্যাপারটা হচ্ছে সি ইউনিটে পাস করা অত্যন্ত টাফ। তো এই জিনিসটি তোমার মাথার মধ্যে রাখতে হবে যে আমার চান্স পেতে হলে আগে পাস করতে হবে, কারণ তুমি অনেক নাম্বার পাইলা কিন্তু তুমি যদি 3টা শর্ত ফিল আপ না করতে পারো তাহলে কিন্তু তুমি চান্স পাবা না, চান্স পাওয়া তো দূরের কথা তুমি 5 নম্বর তুলতে পারবা না। তো এই জিনিসটি মাথার মধ্যে রাখতে হবে। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছরের অর্থাৎ 19-20 সালের যেই প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো নিয়ে, অর্থাৎ বাংলা যে প্রশ্ন ছিল গত বছর 2019-20 সালের অর্থাৎ গত বছরে যে বাংলা প্রশ্ন ছিল সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো গত বছর যে প্রথম প্রশ্নটি এসেছিল যে নিচের কোন ধ্বনি বাংলায় নেই, অর্থাৎ বাংলায় কোন ধ্বনিটি নেই। যেমন দেখো এখানে 4টা অপশন আছে, ওষ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্তস্থ। এখন দেখো আমরা ওষ্ঠ ধ্বনি কিন্তু সম্পর্কে জানি, ওষ্ঠ যেমন প, ফ, ব, ভ। তারপর তালব্য, ওষ্ঠ মানে কিন্তু ঠোঁট, মনে রাখবে। তালব্য মানে তালুর সাথে যেই ধ্বনিগুলো উচ্চারণ হয়, যেমন চ, ছ, বর্গে জ, ঝ, ইয় ইত্যাদি হচ্ছে তালব্য ধ্বনি। তারপর মূর্ধন্য ধ্বনিগুলো হচ্ছে যেমন মূর্ধন্য ধ্বনি যেমন ট, ঠ, তারপর হচ্ছে তোমার মূর্ধন্য, ড, ঢ, মূর্ধন্য, এগুলো হচ্ছে মূর্ধন্য ধ্বনি। কিন্তু দন্তষ্ঠ নামে কোনো ধ্বনি নেই, দন্ত ধ্বনি আছে কিন্তু দন্তষ্ঠ মানে হচ্ছে দাঁত এবং ওষ্ঠের সাথে লাগায় কিন্তু আমরা কোনো কিছু উচ্চারণ করতে পারি না। মনে রাখবে দন্ত নামে ধ্বনি আছে কিন্তু দন্তষ্ঠ নামে কোনো ধ্বনি নেই, যার কারণে আমাদের উত্তর হবে তোমার দন্তষ্ঠ। আর এই প্রশ্নটি ধ্বনি ও বর্ণ নামের টপিক থেকে বাংলায় এসেছে। তো যাই হোক, তো 2 নম্বর কোশ্চেন, যে ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রই
সৃষ্টি করে ঢ্যাস, এই ফাঁকা স্থানে কি বসবে? তো দেখো এটা এসেছিল কিন্তু জাদুঘরে কেন যাব এই গদ্য থেকে এর একটা লাইন তোমার শূন্যস্থান আকারে দিছে। তো তোমার ব্যাপারটা হচ্ছে জাদুঘরে কেন যাব বা যে কোনো গদ্যই তুমি পড়ো প্রত্যেকটা লাইন কিন্তু তোমার মনে রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লাইন তোমার মাথার মধ্যে রাখতে হবে। তো দেখো এই ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্র সৃষ্টি করেছো কি বলতে পারো তোমরা? এটা হবে লুভো, অর্থাৎ লুভো নামে যে মিউজিয়াম সেটা তোমার কি করছিল ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্ররাই সৃষ্টি করেছিল। এখন আমরা দেখব 3 নম্বর কোশ্চেন যে নিচের কোন শব্দগুচ্ছ সমার্থক। যেমন এখানে দেখো নিলয় মানে হচ্ছে ঘর, নিকেতন মানেও ঘর, গৃহ মানেও ঘর। তো ব্যাপারটা হচ্ছে খগ মানে হচ্ছে পাখি। এখানে খেয়াল করো এই তিনটা শব্দ হচ্ছে সমার্থক, কিন্তু খগ এটা সমার্থক নয়, যার কারণে এটাকে উত্তর আমরা বলতে পারবো না। তারপর দেখো সুধাকর, রাকেশ এবং সোম। দেখো সুধাকর, রাকেশ এবং সোম এই তিনটাই হচ্ছে তোমার চন্দ্রের অর্থাৎ চাঁদের সমার্থক শব্দ। সুধাকর, রাকেশ এবং সম এই তিনটাই হচ্ছে তোমার চাঁদের সমার্থক শব্দ, কিন্তু অভ্র, অভ্র মানে হচ্ছে আকাশ, এটা কোনো তাহলে ব্যাপারটা হচ্ছে এই অভ্রের জন্য বাকি তিনটা সমার্থক মানে এই পুরো এই চারটা সমার্থক হইতে পারে নাই। তারপর দেখো বনি, পাবক, সর্বর, তমরিসা। তো ব্যাপারটা হচ্ছে বনি, পাবক, সর্বর এই তিনটা হচ্ছে আগুন, আর তমরিসা মানে হচ্ছে আধার বা অন্ধকার, যার কারণে এটিও কিন্তু আমাদের উত্তর হয় নাই। তাহলে উত্তর আমাদের কোনটা? উত্তর আমাদের হচ্ছে তোমার এটা কিন্তু সমার্থক শব্দ থেকে এসেছে এবং উত্তর হচ্ছে ছবি, আলেখ্য, তসবির এবং নকশা, কারণ চারটাই তোমার বলতে এই চারটা শব্দ দিয়ে ছবিকে বোঝাচ্ছে, যার কারণে আমাদের উত্তর হচ্ছে তোমার খ নাম্বারটা। এখন আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয় এবং উত্তরপদ বিশেষ্য শব্দ দ্বারা গঠিত? এই প্রশ্নটি একটু ভালো মতো খেয়াল করবে, এই প্রশ্নটি এসেছিল সমাস থেকে। তো চলো এটি বিস্তারিত আমরা জেনে নিই। তো এটার উত্তর হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো কেন হয়েছে সেটা একটু আমরা দেখে নিব। তো দেখো এই 4 নম্বর কোশ্চেনের ব্যাখ্যাটা একটু ভালো মতো দেখতে হবে। যেমন এই অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসের সংজ্ঞাটা হচ্ছে যে সমস্ত পদে পূর্বপদ উপসর্গ বা অব্যয় থাকবে এবং পরপদ বিশেষ্য হবে। যেমন দেখো কুলের সমীপে, এখানে খেয়াল করো পূর্বপদ উপ একটি উপসর্গ এবং কুল হচ্ছে একটি বিশেষ্য পদ। আর আরেকটি জিনিস মনে রাখবে এই অব্যয়ীভাব সমাসে তোমার পূর্বপদের অর্থটার প্রাধান্য বেশি পায়, পূর্বপদের অর্থটার প্রাধান্য বেশি পায়। যেমন দেখো উপকূল, উপকূল মানে হচ্ছে কুলের কাছাকাছি, কুলকে কিন্তু বোঝাচ্ছে না, এখানে কুলের কাছাকাছিটাকে বোঝাচ্ছে। আশা করি ব্যাপারটা তোমরা ধরতে পেরেছো। আমরা অব্যয়ীভাব সমাসে গেলে এই সম্পর্কে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। তো দেখো আমরা এখন চলে যাব হচ্ছে 5 নম্বর কোশ্চেনে। যেমন ঝোলের লাউ, অম্বলের কদু, এই বাগধারাটির অর্থ কি? এটা কিন্তু বাগধারা নামের টপিক থেকে এসেছে। তো এই ঝোলের লাউ, অম্বলের কদু এটার অর্থ, এই বাগধারার অর্থ হচ্ছে তোমার সব পক্ষের মন জুগিয়ে চলা। আশা করি এই বাগধারা তোমরা যদি ভালো মতো পড়তে পারো এই জিনিসগুলো তোমরা খুব সহজেই ধরতে পারবে। তো দেখো এখন 6 নম্বর কোশ্চেন যে অর্থগত দিক থেকে হরিণ কোন শ্রেণীর শব্দ? তো এটা কিন্তু শব্দের শ্রেণী বিভাগ থেকে এসেছে। এই শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আমি একটি আগেও ভিডিও বানিয়েছি, তোমরা সেই ভিডিওটি দেখলে আশা করি এর প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে। তো এটি হচ্ছে রূঢ়ি শব্দ। কেন হয়েছে সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। তো দেখো তোমরা যদি আগের আমার এই শব্দের শ্রেণী বিভাগের ভিডিও না দেখে থাকো তোমরা এটি দেখে নিবে, তাহলে এই প্রশ্নের উত্তরটি তোমরা আরো সুন্দরভাবে আশা করি পাবা। আর এই শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রতি বছর একটি কোশ্চেন এসে থাকে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে তোমার ভালো মতো তোমরা এই জিনিসগুলো আয়ত্ত করবা। তো দেখো আমরা অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগগুলো আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে অর্থ অনুসারে শব্দকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যৌগিক শব্দ, একটা হচ্ছে রূঢ়ি বা রূঢ় শব্দ, আর একটা হচ্ছে তোমার যোগ রূঢ় শব্দ। তো এখানে খেয়াল করো যে তোমার যৌগিক শব্দ বা রূঢ়ি বা রূঢ় অথবা যোগ রূঢ় শব্দগুলো চিনার কিছু উপায় আছে। তো আমি উপায়গুলো একটু দেখাচ্ছি। যেমন যৌগিক শব্দ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম। আমি আবারও বলছি, যৌগিক শব্দে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম হয়ে থাকে। আর রূঢ়ি শব্দে তোমার ব্যুৎপত্তিগত অর্থ না হয়ে সেটা ব্যবহারিক অর্থের মতো আমরা ব্যবহার করে থাকি। আর যোগ রূঢ় শব্দ তোমার ব্যুৎপত্তিগত অর্থ হিসেবে ব্যবহৃত না করে শব্দটা আমরা ব্যবহারিক অর্থ অনুসারে ব্যবহার করে থাকি। তো ব্যাপারটা হচ্ছে ভাইয়া অনেকে বলবে যে তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে খেয়াল করবে যে রূঢ়ি শব্দ সন্ধি, প্রত্যয় বা উপসর্গ জাতীয় শব্দ হয়ে থাকে, অপরদিকে যোগ রূঢ় শব্দ সাধারণত সমাজবদ্ধ শব্দ হয়ে থাকে। আমি প্রত্যেকটার এক্সাম্পল সহ দেখাচ্ছি। যেমন দেখো যৌগিক শব্দগুলো চেনার উপায় হচ্ছে যেমন কর্তব্য, কৃযোক্তব্য, নাবিক, নৌযোগ ইক, সাংবাদিক, সংবাদযোগ স্নিক। কিন্তু দেখবে মনে রাখবে যে এই সকল শব্দের অর্থগুলোর আর অন্য কোনো অর্থ নেই, অর্থাৎ এটা ব্যবহারিক অর্থ আর প্রচলিত অর্থ দুইটাই সেম, অর্থাৎ অন্য কোনো এগুলোর অর্থ পাওয়া যায় না। কিন্তু দেখো অপরদিকে রূঢ়ি শব্দগুলো একটু আমরা যদি দেখি, রূঢ়ি শব্দগুলো যেমন দেখো হস্তিকে ভাঙলে হয় হস্তযোগ ইন, এটি হচ্ছে একটা প্রত্যয় জাতীয় শব্দ এবং এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হাত আছে যার। কিন্তু হস্তি বলতে কিন্তু আমরা হাত আছে যার এটা এই হিসেবে ব্যবহার করি না। আমরা কি হিসেবে ব্যবহার করি? আমরা হচ্ছে হাতি, যেটা হচ্ছে প্রাণী, সেই হিসেবে আমরা এটি ব্যবহার
করে থাকি। তারপর দেখো হরিণ, যেটি আমাদের প্রশ্নের মধ্যে এসেছিল যে হরিণ কোন শব্দ, হরিণ হচ্ছে রুড়ি শব্দ। কেন হয়েছে দেখো, হরিণ শব্দটিকে ভাঙলে হয় হিরি যোগ ইন, এটি হচ্ছে তোমার প্রকৃতি প্রত্যয়জাত শব্দ এবং এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হরণ করে, যে অর্থাৎ যে সবকিছু কায়রা নেয় সেটাকে বলা হয় তোমার হরিণ। এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, কিন্তু এর ব্যবহারিক অর্থ হচ্ছে প্রাণী বিশেষ। এর ব্যবহারিক অর্থ হচ্ছে যে হরিণ নামে যে প্রাণী আছে সেই প্রাণী বিশেষ। আবার দেখো সন্দেশ, এই সন্দেশকে ভাঙলো হয় সমযোগ দেশ, এটি হচ্ছে সন্ধিজাত শব্দ, সন্ধি থেকে উৎপন্ন হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ, এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ, কিন্তু বর্তমানে আমরা এটি ব্যবহার করে থাকি মিষ্টান্ন বিশেষ, যে সন্দেশ এনেছে মানে মিষ্টি এনেছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ আমরা হিসেবে ব্যবহার না করে ব্যবহারিক অর্থ হিসেবে ব্যবহার করে থাকি। তো ব্যাপারটা হচ্ছে যৌগিক শব্দের অন্য কোনো যৌগিক শব্দগুলোর অন্য কোনো অর্থ থাকে না, ব্যবহারিক এবং ব্যুৎপত্তিগত অর্থ সেম থাকে, কিন্তু রূঢ়ি শব্দে ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে ব্যবহৃত না হয়ে সেটা আমরা ব্যবহারিক অর্থ অনুসারে আমরা ব্যবহার করে থাকি। এই হচ্ছে মূলত রূঢ়ি শব্দগুলো। আর যোগরূঢ় শব্দ মনে রাখবে, যোগরূঢ় শব্দ অবশ্যই তোমার ব্যাসবাক্য করা যাবে এবং সেগুলো সমাস নিষ্পন্ন শব্দ হবে। যেমন পঙ্কজ, পঙ্কজের ব্যাসবাক্য হচ্ছে পঙ্কে জন্মে যা। এখন দেখো এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পঙ্কে অনেক কিছু জন্মাইতে পারে, পঙ্কে তোমার শৈবাল জন্মাইতে পারে, পঙ্কে তোমার তোমার অন্যান্য কিছু জন্মাইতে পারে, কিন্তু আসলে আমরা পঙ্কজ বলতে যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পদ্মফুল। আবার দেখো রাজপুত, রাজপুত বলতে এটার ব্যাসবাক্য হচ্ছে রাজার পুত্র। তো রাজার পুত্র বলতে এটার ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে এটা হওয়া উচিত ছিল যে রাজার ছেলে, কিন্তু আসলে আমরা এটি ব্যবহার করে থাকি যে রাজপুত অঞ্চলের যে জাতি বিশেষ সেই জাতি বিশেষকে আমরা বলে থাকি। তো ব্যাপারটা হচ্ছে ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ আলাদা, এবং ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে আমরা ব্যবহার না করে ব্যবহারিক অর্থটাই এখানে প্রাধান্য দিচ্ছি। আবার দেখো মহাযাত্রা, এর ব্যাসবাক্য হচ্ছে মহাসমারোহে যাত্রা। তো ব্যাপারটা হচ্ছে মহাসমারোহে যাত্রা মানে হচ্ছে অনেক দূরে যাওয়া, কিন্তু এটা আমরা উৎপত্তিগত অর্থ অনুসারে ব্যবহার না করে আমরা এটাকে করে থাকি যে সে মারা গেছে এই অর্থে ব্যবহার করে থাকি, যে মহাযাত্রা অন্তিম যাত্রা সে চলে গেছে। তো ব্যাপারটা হচ্ছে আমরা ব্যুৎপত্তিগত অর্থকে প্রাধান্য না দিয়ে আমরা ব্যবহারিক অর্থটাকে এখানে প্রাধান্য দিয়ে থাকি। তাহলে তোমার রূঢ়ি এবং যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে রূঢ়ি শব্দ ছিল হচ্ছে তোমার সন্ধি প্রত্যয় অথবা তোমার উপসর্গ জাতীয় শব্দ, আর তোমার যোগরূঢ় শব্দ হচ্ছে তোমার সমাসবদ্ধ শব্দ। আশা করি দুইটার মধ্যে পার্থক্য তোমরা ধরতে পেরেছো, এবং যৌগিক শব্দের কোনো ব্যুৎপত্তিগত অর্থ বা ব্যবহারিক অর্থ দুইটাই একই হয়ে থাকে, যেটা আমরা দেখেছি। তো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তো আশা করি তোমরা ব্যাপারটি ধরতে পেরেছো। তো তারপর দেখো আমরা যেটা আলোচনা করবো 7 নম্বর কোশ্চেন, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল কত সনে। তো ব্যাপারটা হচ্ছে এটার অ্যান্সারটা কি হবে, এটা কিন্তু নুরুল দিনের কথা মনে পড়ে যায়, সেখান থেকে প্রশ্নটা এসেছে। তো এটা হচ্ছে তোমার 1189 বাংলা সনে তোমার কি করছিল, নুরুল দিন একদিন ডাক দিয়েছিল। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বাক্যের অন্তর্গত স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি। এটার অ্যান্সারটা হচ্ছে এটা কারক বিভক্তি থেকে এসেছে, এবং এটার অ্যান্সারটা হচ্ছে নিমিত্তার্থে ষষ্ঠী বিভক্তি। কিন্তু কেন হয়েছে সেটা আমি একটু দেখাবো, এটার কারণটা একটু দেখাবো যে কেন নিমিত্তার্থে ষষ্ঠী বিভক্তি হয়েছে। খেয়াল করো, তোমার কোনো শব্দে বা কোনো শব্দে যে শব্দটা মার্ক করা থাকবে সেই শব্দটার মধ্যে যদি কে, রে, এ, রে অথবা দান করা, আশীর্বাদ করা, জন্য, নিমিত্ত ইত্যাদি জিনিসগুলো যদি বুঝায়, তাহলে সেটি মনে রাখবে সেটা হচ্ছে সম্প্রদান কারক বা নিমিত্তার্থে কারক হয়ে থাকে, নিমিত্তার্থে বা সম্প্রদান কারক হয়ে থাকে। আর আরেকটি জিনিস এখানে খেয়াল করবে যে এই স্বাধীনতার শব্দটির মধ্যে র বা এর রয়েছে, যার কারণে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। আমরা বিভক্তি যখন আলোচনা করব তখন এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আর আমরা কারকে গেলে এই সম্প্রদান বা নিমিত্তার্থ কারক সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। যেমন কয়েকটা এক্সাম্পল দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে ভিক্ষুকের সাথে কে আছে, কিন্তু এখানে ভিক্ষা দিলে মানে দান করা বুঝেছে, যার কারণে এটাও কিন্তু সম্প্রদান বা নিমিত্তার্থে কারক হয়ে থাকে। তারপর দেখো সৎপাত্রে কন্যা দাও, এখানে সৎপাত্রে মানে হচ্ছে সৎপাত্র দেখে কন্যাকে দিয়ে দাও, অর্থাৎ কন্যাকে বিয়ে দাও। তো ব্যাপারটা হচ্ছে এভাবে আমরা সম্প্রদান কারক বা নিমিত্তার্থে কারকগুলো ধরতে পারি। তো আমরা কারকে গেলে এই ব্যাপারে আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব তোমার 9 নম্বর কোশ্চেন নিয়ে। 9 নম্বর কোশ্চেনটা দেখো যে জাদু শব্দটি বাংলায় যে ভাষা থেকে এসেছে। আচ্ছা, এটা কিন্তু শব্দের শ্রেণী বিভাগের মধ্যে পড়ে, কিন্তু তবুও আমরা হচ্ছে এটি তোমার জাদুঘরে কেন যাব সেখান থেকে আমরা এই কোশ্চেনটি এসেছে বলে বলতে পারি। কারণ দেখো জাদুঘরে কেন যাব, এই শব্দটির মধ্যে এই তোমার শব্দার্থের মধ্যে কিন্তু এই শব্দটি ছিল যে জাদু হচ্ছে তোমার কি শব্দ, জাদু হচ্ছে তোমার আর ফার্সি শব্দ, জাদু হচ্ছে ফার্সি শব্দ, আর ঘর শব্দটা হচ্ছে বাংলা, এই জিনিসটি মনে রাখবে। তো তারপর হচ্ছে 10 নম্বর কোশ্চেন যে রাবণের মায়ের নাম কি। তো ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু 2019-20 অর্থাৎ গত বছর এবং এর আগের বছর এসেছিল যে তোমার মেঘনাদের তোমার পিতামহীর নাম কি। তো ব্যাপারটা হচ্ছে প্রশ্ন সেম, জাস্ট এখানে তোমার গত বছরের আগের বছর যে কোশ্চেনটা ছিল যে মেঘনাদের পিতামহী অর্থাৎ তার দাদির নাম কি, আর এই গত বছর যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে রাবণের মায়ের নাম কি। তো রাবণের মায়ের নাম হচ্ছে তোমার নিকষা, এবং এটা ছিল বিভীষণের প্রতি মেঘনাদ থেকে। তারপর দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন হচ্ছে প্রসন্ন চরিত্রটি কোন রচনায় ব্যবহার করা হয়েছে। তো প্রসন্ন
রচনাটি এটা হচ্ছে বিড়াল থেকে এসেছে, অর্থাৎ দুধ দহন করেছিল কে, মঙ্গলার দুধ, এবং দুই আছে প্রসন্ন, সেই লাইনটা আমরা সেখান থেকে পাই। অর্থাৎ তাহলে আমরা যেটি বুঝতে পারলাম যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার প্রত্যেকটি গদ্য এবং পদ্যকে এমনভাবে পড়তে হবে যে কোনো লাইন যাতে মিস না হয়। আশা করি ব্যাপারটি ধরতে পেরেছো। তো তারপরে প্রশ্নটা দেখো যে নিপাতনে সিদ্ধ হয়ে সন্ধিবদ্ধ হয়েছে কোনটি? নিপাতনে সিদ্ধ হয়ে কোনটি হয়েছে, তোমার কোন শব্দটি সন্ধিবদ্ধ হয়েছে, এটা একটু আমরা দেখব। এটার উত্তরটা হচ্ছে বৃহস্পতি। কেন হয়েছে সেটা ব্যাখ্যা আমি দিচ্ছি। তো দেখো এখানে আমরা যেটি দেখব যে মৃন্ময়, মৃন্ময় শব্দটিকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় মৃৎ যোগ ময়, যেটি হচ্ছে একটি ব্যঞ্জন সন্ধি। তারপর দেখো বৃহৎ অর্থ, বৃহৎ অর্থকে সন্ধি বিচ্ছেদ করলে হয় বৃহৎ যোগ অর্থ, এটার তোমার ব্যঞ্জন সন্ধির উদাহরণ। তারপর হচ্ছে তোমার আদ্যন্ত, আদি যোগ অন্ত। আর মনে রাখবে জফালা থাকলে, জফালা থাকলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে সেটা রসিকার হয়ে যায়। এখানে যেটা হয়েছে আমরা স্বরসন্ধিতে সেটা বিস্তারিত আলোচনা করব। তো বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি বৃহৎ যোগপতি, এটা একটু হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তো এই হচ্ছে আমাদের নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এভাবে আমরা মনে রাখতে পারি। তো আরেকটি জিনিস আমরা নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো মনে রাখার একটা ছন্দ আমি তোমাদের বলে দেই। তো ব্যাপারটা হচ্ছে এই ছন্দটা মনে রাখতে তোমরা অনেকগুলো নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো মনে রাখতে পারবে। তো এই ছন্দটা তোমরা যদি মনে রাখো তাহলে তোমাদের নিপাতনে সিদ্ধ সন্ধি আর তেমন মনে রাখার দরকার নেই। দুই একটা হয়তো এর বাইরে থাকে, বাট এখানে অধিকাংশ নিপাতনে সিদ্ধ সন্ধি আমি আলোচনা করেছি। যেমন একটা ছন্দ যে একাদশী বৃহস্পতিবারে তস্কর ও বনস্পতি পরস্পর গবাক্ষ চুরি করে আসছিল, তখন ষোড়শী নায়িকা মনীষা ও তার অন্যান্য বান্ধবীদের সাথে দেখা হলো। নায়িকা আশ্চর্য হয়ে তার বান্ধবী পতঞ্জলিকে ডেকে বলল, সখী এই কুলটারা কি কখনোই মার্তণ্ডের নরকে যাবে না? তো ব্যাপারটা হচ্ছে এখানে খেয়াল করো, একাদশ, বৃহস্পতি, তারপর হচ্ছে তোমার তস্কর, বনস্পতি, তারপর হচ্ছে পরস্পর, গোবাক্ষ, তারপর হচ্ছে সরস, মনীষা, তারপর হচ্ছে তোমার অন্যান্য, আশ্চর্য, তারপর হচ্ছে তোমার আশ্চর্য এখানে দুইবার এসে পড়ছে, তারপর হচ্ছে পতঞ্জলি, তারপর হচ্ছে কুলটা, মার্তণ্ড, এই শব্দগুলো হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ সন্ধি, কারণ এগুলো কোনো নিয়ম তোমার মানে না। তো এভাবে তুমি নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো মনে রাখতে পারো। আশা করি এগুলো থেকে এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। এছাড়া আরো কয়েকটা দুই একটা বাইরে থেকে থাকতে পারে, তো এগুলা আশা করি লাগবে না, কারণ এগুলো থেকেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসে থাকে। তো আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো মতো আয়ত্ত লাভ করতে পেরেছো এবং মান বন্টন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। তো দেখো আমরা যেটি দেখবার একটি জিনিস যে গত বছর অর্থাৎ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় থেকে কি কি কোশ্চেন কোন কোন টপিক থেকে এসেছে এগুলো একটু আমরা দেখব। যেমন বাংলা প্রথম থেকে যে গদ্যগুলো থেকে এসেছিল, গদ্য ছিল জাদুঘরে কেন যাব, এবং কবিতা ছিল নুরুল দিনের কথা মনে পড়ে যায়, বিভীষণপতি মেঘনাথ, এবং আরেকটি গদ্য যেটা হচ্ছে বিড়াল, অর্থাৎ দুইটা গদ্য জাদুঘরে কেন যাব এবং বিড়াল থেকে কোশ্চেন আসছিল, এবং দুটা কবিতা যেটা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় এবং বিভীষণপতি মেঘনাথ। তো ব্যাপারটা হচ্ছে এই চারটা কোশ্চেন এসেছিল। আর আরেকটি মজার ব্যাপার হচ্ছে জাদুঘরে কেন যাব এটা থেকে দুইটা কোশ্চেন এসেছিল। তো ব্যাপারটা হচ্ছে আমাদের টোটাল এই গদ্য পদ্য থেকে তোমার 5টা কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গত বছর এসেছিল, অর্থাৎ 12টার মধ্যে 5টা কোশ্চেনই তোমার বাংলা প্রথম থেকে এসেছিল। আর এরপর আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রে যাই তো দেখবো সেখানে হচ্ছে ধ্বনি ও বর্ণ থেকে কোশ্চেন আসছিল, তারপর সন্ধি থেকে কোশ্চেন আসছিল, তারপর হচ্ছে তোমার সমার্থক শব্দ থেকে কোশ্চেন আসছিল, তারপর হচ্ছে সমাস থেকে কোশ্চেন আসছিল, তারপর বাগধারা থেকে কোশ্চেন আসছিল, শব্দের শ্রেণী বিভাগ থেকে কোশ্চেন আসছিল। তো ব্যাপারটা হচ্ছে আরেকটি কারক ও বিভক্তি থেকে কোশ্চেন আসছিল। তো টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7টা টপিক থেকে কোশ্চেন এসেছিল। তো তার মধ্যে শব্দের শ্রেণী বিভাগ থেকে দুইটা কোশ্চেন আমরা ধরতে পারি। একটা হচ্ছে যে তোমার রুড়ি শব্দ কোনটি, ওই যে হরিণ শব্দটি কোন শব্দ, এবং আরেকটি হচ্ছে জাদু শব্দটি কোন শব্দ। তো ব্যাপারটা হচ্ছে জাদু শব্দটি কোন শব্দ আবার জাদুঘরে কেন যাব থেকেও কিন্তু আমরা রিলেটেড করতে পারি। তো যাই হোক আমাদের বাংলা প্রথমের দুইটা গদ্য দুইটা পদ্য থেকে কোশ্চেন আসছিল, এবং তোমার বাংলা দ্বিতীয় তোমার এই 1 2 3 7টা টপিক থেকে তোমার টোটাল 8টা কোশ্চেন আসছিল, এবং শব্দের শ্রেণী বিভাগ থেকে কিন্তু 2টা কোশ্চেন আসছিল। তো এভাবে আমরা গত বছরের কোশ্চেনটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো। তো আশা করি তোমরা পুরো ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের কিভাবে আমরা পাস করব বা কিভাবে আমরা অ্যাপ্লাই করব এবং কিভাবে তোমার মান বন্টনগুলা কত নাম্বার পরীক্ষায় আসে এই জিনিসগুলো তোমরা ইনশাল্লাহ ভালো মতো আশা করি ধারণা অর্জন করতে পেরেছো। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে 18 19 এবং তোমার 17 18 কোশ্চেন ইনশাল্লাহ আলোচনা করব, এবং আমি অন্যান্য ইউনিটের ভিডিও নিয়েও ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।